ওয়েলকাম। আমরা আলোচনা করতে চলেছি আজ ক্লাস 9-এর পদার্থের গঠন ও ধর্মর পরবর্তী অংশ। আগের দুটো ক্লাসে আমরা দেখেছি বায়ুমণ্ডলীয় চাপ এবং তরলের চাপ, এবং তার তরলের চাপের রাশিমালা নির্ণয় করেছি আমরা। আজ আমরা পড়ব আর্কিমিডিসের নীতি, প্লবতা সংক্রান্ত আর্কিমিডিসের নীতি। তার আগে আমরা জানবো প্লবতা কি। তার আগে আমরা জেনে নেব কোন পদার্থের ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব বলতে আমরা কি বুঝি। ঘনত্ব নির্দিষ্ট উষ্ণতায় কোন পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হয়। কোন পদার্থের তরল বা গ্যাসীয় তরল হোক, গ্যাসীয় হোক, কঠিন হোক, যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হয়। কোন পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হয়। তাহলে প্রতি একক আয়তনে কোন পদার্থের ভর হলো তার ঘনত্ব। ঘনত্বকে যদি আমরা ডি দিয়ে উপস্থাপন করি, কোন পদার্থের মোট ভর যদি এম হয় এবং মোট আয়তন যদি ভি হয়, তাহলে তার ঘনত্ব সমান ভর বাই আয়তন। প্রতি একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি। তাহলে ঘনত্বের একক কি হবে? তাহলে ঘনত্বের একক হবে ভরের একক বাই আয়তনের একক। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হবে ভরের একক গ্রাম, আয়তন একক সেন্টিমিটার কিউব পার সেন্টিমিটার কিউব। এসআই পদ্ধতিতে একক হবে কিলোগ্রাম পার মিটার কিউব। সের মাত্রা কি হবে তাহলে দেখে নিই। ভরের মাত্রা এম, আয়তনের মাত্রা এল কিউব, এল টু দি পাওয়ার -3। তাহলে ঘনত্ব কাকে বলে আমরা জানলাম, ঘনত্বের গাণিতিক রূপটা আমরা জানলাম। এখান থেকে আমরা ভরকে উপস্থাপন করতে পারি, কিভাবে লিখতে পারি? এম সমান ডি ইন্টু ভি। ডি সমান যদি এম বাই ভি হয়, এম সমান ডি ইন্টু ভি, তাহলে ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন। ওকে, আচ্ছা, এরপর আমরা একটা নতুন জিনিস জানবো, সেটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব বা যেটাকে আপেক্ষিক গুরুত্ব বলা হয়, সে জিনিসটা কি? আপেক্ষিক ঘনত্ব কোন পদার্থের ঘনত্ব, নির্দিষ্ট উষ্ণতায় কোন পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে আমরা বলি ওই পদার্থের আপেক্ষিক ঘনত্ব। নির্দিষ্ট উষ্ণতায় কোন পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে বলি ওই পদার্থের আপেক্ষিক ঘনত্ব। বা এটা বলতে পারি, কোন পদার্থের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের যত গুণ, তাকে বলি তার আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। তাহলে আমরা আপেক্ষিক ঘনত্ব একে আমরা এস দ্বারা অনেক সময় রিপ্রেজেন্ট করি। আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। এটাও একটা ঘনত্ব, এটাকে আমরা D0 দিয়ে রিপ্রেজেন্ট যদি করি, তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি পদার্থের ঘনত্ব কি একক আয়তনে ভর, একক আয়তনে পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একক আয়তন জলের ভর। আচ্ছা, আমরা একক আয়তন নিয়ে পরিমাপ করতে আমাদের অনেকটা অসুবিধা হতে পারে। আমরা নির্দিষ্ট আয়তন নিয়ে পরিমাপ করতে পারি। যেন দেখো এখানে 1 আছে, লব ও হরকে যদি আমরা ভি দিয়ে গুণ করে দিই, মানে একটা সংখ্যা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, ভি আয়তন পদার্থের ভর, ভি আয়তন পদার্থের ভর বাই
4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন জলের ভর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি নির্দিষ্ট আয়তনের কোন পদার্থের ভর, নির্দিষ্ট আয়তনের কোন পদার্থের ভর এবং ওই আয়তনের জল 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই আয়তন জলের ভরের অনুপাত হচ্ছে তার আপেক্ষিক ঘনত্ব। আচ্ছা, যদি আমরা উভয় পক্ষকে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করে দিই, মানে লব ও হরকে, তাহলে এই ভরটাই ওজন হয়ে যাবে তখন। তাহলে ভি আয়তন পদার্থের ওজন বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন জলের ওজন, জলের ওজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একটা নির্দিষ্ট আয়তন পদার্থের ওজন এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই পরিমাণ আয়তন জলের ওজন, সেটাই হচ্ছে তার আপেক্ষিক ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্বের ধারণাটা আমাদের পরিষ্কার। আপেক্ষিক ঘনত্বকে আমরা বিভিন্ন আকারে এখানে বিভিন্ন ধাপে আমরা উপস্থাপন করলাম। আমরা এই ধাপটা নিয়ে একটু কথা বলবো এবার। তাহলে কোন পদার্থের ঘনত্ব আপেক্ষিক ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? ডি ইকুয়াল টু এস ইন্টু ডি জিরো, ডি ইকুয়াল টু এস ইন্টু ডি জিরো। তাহলে পদার্থের ঘনত্ব সমান আপেক্ষিক ঘনত্ব ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সিজিএস এবং এসআই পদ্ধতিতে ঠিক কত হয় সেটা আমরা জেনে নেব। সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, মানে ডিজিটাল ভালোগুলো মানে ভ্যালুগুলো দেখছি, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে এখানে দেখতে পাচ্ছি সিজিএস পদ্ধতিতে ডি জিরোর মান হচ্ছে 1। তাহলে আপেক্ষিক ঘনত্ব যত হবে তার ঘনত্বেরও সাংখ্যমান তাই হবে, মানে সংখ্যাটা তাই হবে। আপেক্ষিক ঘনত্ব আছে, আমরা দেখি আপেক্ষিক ঘনত্ব দুটো ঘনত্বের অনুপাত। তাহলে এটা এককবিহীন, দুটো একই রাশির অনুপাত, তাই মাত্রাবিহীনও বটে, তাই তো। তাহলে আপেক্ষিক ঘনত্ব এককবিহীন রাশি, মাত্রাবিহীন রাশি, কিন্তু ঘনত্ব তার এককও আছে মাত্রাও আছে। তাহলে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক ঘনত্ব এবং ঘনত্বের সাংখ্যমান একই হয়, কিন্তু এসআই পদ্ধতিতে আপেক্ষিক ঘনত্বের সাংখ্যমানের 1000 গুণ, যেহেতু তখন 1000 হয়ে যাবে, 1000 গুণ হবে পদার্থের ঘনত্ব। ক্লিয়ার? তাহলে আপেক্ষিক ঘনত্ব এবং ঘনত্বের ব্যাপারটা পরিষ্কার। এরপর আসবো আমরা প্লবতা। প্লবতা জিনিসটা কি? আমরা আলোচনা করব প্লবতা। প্লবতা এক প্রকার বল। প্লবতা এক প্রকার বল। কি ধরনের বল? কোন একটা প্রবাহিতে তরল প্রবাহী কারা যারা প্রবাহিত হতে পারে, মানে তরল বা গ্যাস, এদেরকে আমরা এক কথায় প্রবাহী বলি। কোন প্রবাহীতে কোনো একটা বস্তুকে আংশিকভাবে অথবা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে এই দেখা যায় যে বস্তুটার ওজন আপাত ওজনের কিছুটা হ্রাস হয়েছে। তার মানে কি বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছিল, সেই ঊর্ধ্বমুখী বলটাকে বলি আমরা প্লবতা। তাহলে কোনো বস্তুকে কোনো প্রবাহীতে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে প্রবাহীর দ্বারা বস্তুটির উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলকে আমরা বলি প্লবতা। এই বস্তুটা ঊর্ধ্বমুখী যে বলটা অনুভব করবে তাকে বলবো আমরা প্লবতা। সেই বলটাকে আমরা বলছি প্লবতা। এই তাহলে কোনো একটা বস্তুকে কোনো একটি প্রবাহীতে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে প্রবাহীর দ্বারা ওই বস্তুটির উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলকে আমরা বলি প্লবতা। এই প্লবতার কারণে এর আপাত ওজনের হ্রাস পায়। আচ্ছা, একটা বল যেটা প্লবতা বল, যেটা উপর দিকে কাজ করছে, মানে ঊর্ধ্বমুখে ক্রিয়া করছে, আর বস্তুর ওজন নিম্নমুখে ক্রিয়া করছে, তাদের লব্ধি ওজনটা কি হবে? সেটা অবশ্যই
তার প্রকৃত ওজনের থেকে কম হবে, কারণ এই বলটা এই বলটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে ওজনটা নিচের দিকে কাজ করছে আর প্লবতা উপরের দিকে কাজ করছে, প্লবতা। তাহলে এর আপাত ওজন, বস্তুর আপাত ওজন আর নিমজ্জিত অবস্থায় তার যে রেজাল্টেন্ট আমরা ওজনটা পাবো, ওয়েটটা পাবো, সেটা হচ্ছে তার বায়ুতে ওজন মানে তার নিজস্ব ওজন মাইনাস প্লবতা। এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে তাদের ওজনের আপাত হ্রাসটাই হচ্ছে তার প্লবতা। ওজন মাইনাস আপাত ওজন মানে ওজনের আপাত হ্রাস মানে সেটা হচ্ছে প্লবতা। এই প্লবতা সংক্রান্ত আর্কিমিডিসের সূত্রটা কি দেখবো। প্লবতা কি বুঝতে পারলাম, কোন একটা পদার্থ, কোন একটা বস্তুকে কোন একটি প্রবাহীতে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটির ওপর প্রবাহী দ্বারা ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলকে আমরা বলছি প্লবতা। এই প্লবতার পরিমাপ সংক্রান্ত আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের নীতি। এখানে বলা হলো বস্তুর ওজনের আপাত হ্রাস কোন একটি বস্তুকে কোন একটি প্রবাহীতে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস মানে বস্তুটির উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী প্লবতা বল বস্তুটি দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান। কোন একটা প্রবাহীতে কোন একটা বস্তুকে নিমজ্জিত করলে সে কিছুটা পরিমাণ প্রবাহীকে তো অপসারিত করে সে নিমজ্জিত হচ্ছে, মানে তার যতটা অংশ নিমজ্জিত হয়েছে তার আয়তনের সমান আয়তনের তো প্রবাহীকে সে অপসারিত করবে। যতটা অংশ তার নিমজ্জিত হয়েছে সেই অংশের সমান অংশ প্রবাহীকে তাকে অবশ্যই অপসারিত করতে হবে, তবে সে নিমজ্জিত হতে পারবে, কারণ সেই জায়গাটা সে দখল করছে। অপসারিত প্রবাহীর ওজনের সমান এই প্লবতা বল এই অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। এটাই আমাদের আর্কিমিডিসের নীতি। তাহলে আর্কিমিডিসের নীতিটাকে আমি আরেকবার বলছি। কোন একটি বস্তুকে কোন একটি প্রবাহীতে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটির ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী প্লবতা বল বা বস্তুর ওজনের আপাত হ্রাস বস্তুটি দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। তাহলে ওজনের আপাত হ্রাস, এক কথা যদি লিখি, ওজনের আপাত হ্রাস সমান প্লবতা সমান অপসারিত প্রবাহীর ওজন। অপসারিত প্রবাহীর ওজন, এটা আমাদের মনে রাখতে হবে। অপসারিত প্রবাহীর ওজন। ক্লিয়ার? আচ্ছা, এই আর্কিমিডিসের নীতিকে কাজে লাগিয়ে আমরা দেখব কোন একটা বস্তুকে কোন একটা প্রবাহীতে, ধরছি তরলে যদি কোনো একটা বস্তুকে নিমজ্জিত করা হয় তাহলে সেই বস্তুটা ভাসবে না ডুবে যাবে নাকি ডুবে কোথাও ভেসে থাকবে, সেটা আমরা দেখবো। সেটাকে বলছি আমরা ভাসন ও নিমজ্জনের শর্ত। একটু দেখে নিই। ভাসন ও নিমজ্জনের শর্ত। আচ্ছা, যদি ঊর্ধ্বমুখী বলটা নিম্নমুখী বলের থেকে বেশি হয় তাহলে বস্তুটা ভাসবে। এখানে নিম্নমুখী বলকে ওজন ডব্লু দ্বারা রিপ্রেজেন্ট করছি, ঊর্ধ্বমুখী বলকে প্লবতা ডব্লু ড্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, আমরা তিনটে কন্ডিশনে আমরা ব্যাপারটা দেখব। ফার্স্ট কেস, যদি ওজন বেশি হয় প্লবতার থেকে তাহলে নিম্নমুখী বলটা বেশি কাজ করছে ঊর্ধ্বমুখী বলের থেকে, তাহলে বস্তুটা আস্তে আস্তে তলিয়ে নিচে চলে আসবে, মানে বস্তুটা ডুবে যাবে। তাহলে বস্তুটি ডুবে যাবে। ডব্লু গ্রেটার দেন ডব্লু ড্যাশ। আচ্ছা, বস্তুটি যদি ঘন বস্তু হয় বস্তুটার ঘনত্ব, এর ঘনত্বকে যদি আমরা D1 ধরি এবং প্রবাহের ঘনত্বকে যদি আমরা D2 ধরি তাহলে W ইকুয়াল টু আমরা পাবো তার বস্তুর
ওজন মানে ভর ইন্টু তার অভিকর্ষ ত্বরণ, ভর মানে কত, আয়তন ইন্টু তার ঘনত্ব। আচ্ছা বস্তুর আয়তন যদি ভি হয় তাহলে এম হবে ভি ইন্টু ডি ওয়ান জি, কারণ ঘনত্ব হচ্ছে ডি ওয়ান বাই এম বাই ভি, ভি ডি ওয়ান ইন্টু জি ডব্লিউ ড্যাশ। তাহলে প্লবতা কত হবে, যে পরিমাণ তরল সে অপসারিত করেছে, সে কি আয়তন তরল অপসারিত করেছে তার নিজের সমান আয়তনের তরল অপসারিত করবে। তাহলে ভি আয়তন তরল অপসারিত হয়েছে, সেই তরলের ভর কত হবে ইন্টু তার ঘনত্ব ইন্টু জি। তাহলে এক্ষেত্রে কন্ডিশন কি হচ্ছে, ভি ডি ওয়ান জি গ্রেটার দেন ভি ডি টু জি। ঘন বস্তুর ক্ষেত্রে যদি পুরোপুরি নিমজ্জিত হয়ে যায়, এরকম হতে পারে যে জলের থেকে লোহার ঘনত্ব অনেক বেশি, তবুও তো একটা কড়া একটা জাহাজ জলে ভেসে যায়, তার মানে তার ভেতরের অংশটা তো ফাঁকা, ঘনত্বটা হচ্ছে পুরো তার আয়তনের ওপর তার ঘনত্বটা ক্যালকুলেট করা হবে, সেক্ষেত্রে দেখা যাবে সেই ঘনত্বটা জলের থেকে অনেক কম হয়ে যাচ্ছে। বা ডি ওয়ান গ্রেটার দেন ডি টু, বা বস্তুর ঘনত্ব গ্রেটার দেন প্রবাহীর ঘনত্ব। এখানে আমরা তরল যদি নিই তাহলে তরলের ঘনত্ব লিখতে পারি, তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বস্তুর নিমজ্জনের শর্ত, ডুবে যাওয়ার শর্ত। ক্লিয়ার? এর উপর আরেকটা দ্বিতীয় কন্ডিশন দেখবো। ফার্স্ট কন্ডিশন একটা গেল, সেকেন্ড কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, যদি ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ ড্যাশ, ওজন এবং প্লবতা সমান হয়, এমনটাও তো হতে পারে, সেক্ষেত্রে আমরা দেখছি বস্তুটা ডুববে কিন্তু তলিয়ে যাবে না, ডুবে ভাসবে। এখানে ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ ড্যাশ, তার মানে ভি ডি ওয়ান জি ইকুয়াল টু ভি ডি টু জি, বা ডি ওয়ান ইকুয়াল টু ডি টু, মানে বস্তুর ঘনত্ব এবং প্রবাহের ঘনত্ব যদি সমান হয় তাহলে বস্তুটি ডুবে ভাসবে, ডুবে ভাসবে। ফার্স্ট কন্ডিশন, ডুবে ভাসবে। 3 নম্বর ক্ষেত্রে আমরা দেখছি, যদি এমনটা হয় বস্তুর ওজনের থেকে প্লবতার পরিমাণ বেশি হলো, প্লবতার পরিমাণ বেশি হলো, বা ভি ডি ওয়ান জি থেকে ভি ডি টু জি বেশি হলো, বা ডি ওয়ান এর থেকে ডি টু বেশি হলো। আবার বলছি, এই কন্ডিশনটা কিন্তু শুধুমাত্র ঘনবস্তুর ক্ষেত্রে, এটাই ভাসমান নিমজ্জনের শর্ত। ঠিক আছে? ডি ওয়ান থেকে যদি ডি টু বেশি হয় সেক্ষেত্রে বস্তুটা ভাসবে। যেহেতু ঊর্ধ্বমুখী বল বেশি, প্লবতার পরিমাণ বেশি, তার মানে বস্তুটা ভাসবে। বস্তুটিকে উপর দিকে নিয়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি করবে কে, ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল বল, সেটা কি প্লবতা। নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কি, ওজন, সেটা কি নিচের দিকে কাজ করছে। তাই উপর দিকে কাজ করা বল মানে প্লবতার পরিমাণ যদি বেশি হয় তাহলেই বস্তুটা ভাসবে, তাহলে এক্ষেত্রে বস্তুটা ভাসবে। তাহলে আমরা জানলাম আজকে কি, ক্লিয়ার এটা? তাহলে বস্তুর ভাসন ও নিমজ্জনের 3টে শর্ত আমরা দেখলাম, ঘনত্বের সাথে তার সম্পর্কটাও একবারে দেখে নিলাম, ভাসন ও নিমজ্জনের শর্তগুলো দেখলাম, তার সাথে সাথে সেটা ঘনত্বের সাথে কিভাবে সম্পর্কিত সেটাও দেখে নিলাম। ওকে, একবার ছোট্ট করে রিক্যাপ করি আমরা আজকে কি কি আলোচনা করলাম। আজ আমরা আলোচনা করলাম ঘনত্ব কি, আপেক্ষিক ঘনত্ব কি, প্লবতা কি, আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিসের নীতি থেকে ভাসন ও নিমজ্জনের শর্ত, সাথে ঘনত্বের সঙ্গে তার সম্পর্ক, ঘনত্বের সাথে সম্পর্ক, এগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। সবাই একটু রিক্যাপ করে নাও, ক্লাসগুলো দেখার সময় যেগুলো বোর্ডে নোট করা হচ্ছে সেগুলো অবশ্যই নোট ডাউন করবে, তাহলে মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে এবং জিনিসটা বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? আজকের ক্লাস এই ক্লাসটা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস আসবো এর পরবর্তী টপিকটা নিয়ে। ওকে, বাই বাই।